Good morning, dear student. Welcome to the Way Up Solution #1 study channel Post Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস 17 17তম ক্লাসের সকলকে স্বাগত জানাই। তো এই ক্লাস তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল হবে এবং আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল 8:30 থেকে রেগুলার দ্য ওয়ে আপ সলিউশনে। টোটাল আমাদের ইউটিউবে যে পরিমাণ ক্লাস হচ্ছে, ক্লাস রুটিন এটা রয়েছে, এক ঝলকে দেখে রাখো কখন কোন ক্লাস হয়। পাশাপাশি দ্য ওয়ে আপ সলিউশন টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন করবে। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিংক তুমি যথাসময়ে পাবে। ঠিক আছে, তো আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়ে গেছে ইতিমধ্যে গতকাল। তোমরা জানো যে নিউ একটা ফাউন্ডেশন ব্যাচ, প্রত্যেকে যারা ডব্লিউবিপি এক্সামকে টার্গেট করছো ব্যাচটা অবশ্যই নেবে। তো টোটাল ফাউন্ডেশনে সমস্ত বিষয় একদম অধ্যায় ভিত্তিক এমসিকিউ উইথ ডিটেলস করানো হবে। ওকে, তো চলো আজকের প্রথম প্রশ্ন, নিষ্ক্রিয় প্রতিরোধ এর সিদ্ধান্ত কে নিয়েছিলেন? নিষ্ক্রিয় প্রতিরোধ এটা আবার কি বলো? প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছে অবশ্যই সেশনটি লাইক করো, শেয়ার করো। আচ্ছা, এখানে সঠিক উত্তর অরবিন্দ ঘোষ। ঋষি অরবিন্দ ঘোষ নিষ্ক্রিয় প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছিলেন। কবে কখন? দেখো, নিষ্ক্রিয় প্রতিরোধ হচ্ছে 1905 সালে আমরা জানি যে বঙ্গভঙ্গ হয়েছিল। তো এই বঙ্গভঙ্গের পরে তখন বিপ্লবীরা সিদ্ধান্ত নিয়েছিল যে স্বদেশী বয়কট আন্দোলন করতে। তো এটা একটা কি, স্বদেশী মানে কি? স্বদেশী মানে হচ্ছে দেশীয় পণ্য গ্রহণ, বিদেশি পণ্য বয়কট, সেটা বয়কট আন্দোলন। অর্থাৎ এইভাবে নিষ্ক্রিয়ভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিল যেটা ব্রিটিশদের ক্ষতি করবে। তারা তো এসেছিল বাণিজ্য করতে, দিয়ে তারপরে কি করত, তাদের বিভিন্ন প্রোডাক্ট এখানে কিন্তু বিক্রি করত। ঠিক আছে, এবং সেটা যাতে না করতে পারে তাদের অর্থনৈতিক ধাক্কা দেওয়ার জন্য অরবিন্দ ঘোষ এই নিষ্ক্রিয় প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে এই যে ঘটনাটা কবে ঘটছে? এটা ঘটছে স্বদেশী বয়কট আন্দোলনের সময়, অর্থাৎ বঙ্গভঙ্গের পরে। বলো পরবর্তী প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার আমরা ক্লাসে এটাও করিয়েছি এর আগেও, কারণ কি বহুবার তোমরা ভুলও করেছো। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হচ্ছে বরাহ মিহির। বরাহ মিহির, এখানে গন্ডগোলটা হয় আর্যভট্ট এবং বরাহ মিহিরের মধ্যে। আর্যভট্ট এবং বরাহ মিহিরের মধ্যে কিন্তু মিস্টেকটা হয়ে যায়। আর্যভট্ট রচিত গ্রন্থ হচ্ছে সূর্য সিদ্ধান্ত। সূর্য সিদ্ধান্ত, এটা মনে রাখবে। অমর সিং তিনি একটা প্রবন্ধ বা গ্রন্থ রচনা করে, সেটাকে বলা হচ্ছে অমর কোষ, বা এটাকে শব্দকোষও বলা হয়। অমর কোষ যেটাকে শব্দকোষও বলা হয়। আচ্ছা, নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে বলো? কোশ্চেনটা বোঝা গেল? এই সমস্ত যে রাসায়নিক সার রয়েছে, ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, এই সারগুলোর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে কোন সারে? তো উদ্ভিদের বৃদ্ধির জন্য নাইট্রোজেন দরকার কিনা? দরকার আছে, এবং জমিতে সার দেওয়ার সময় দেখবে ইউরিয়া সার দেওয়া হয় যেটা প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। অর্থাৎ অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, কপিলধারা জলপ্রপাতের অবস্থান কোথায় বলো? কোথায় হচ্ছে কপিলধারা জলপ্রপাত অবস্থিত? সোন নদীর উপর, চম্বল নদীর উপর, কৃষ্ণা নদীর উপর, নাকি নর্মদা নদীর উপর? কপিলধারা জলপ্রপাত যেটা আছে নর্মদা নদীর উপরে। নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এটাকে পশ্চিম বাহিনী নদী বলা হয়। এবং নর্মদা নদীর উপর আরো একাধিক জলপ্রপাত রয়েছে, যেমন দুগ্ধধারা, সহস্রধারা, ধোঁয়াধর, এগুলো কিন্তু উল্লেখযোগ্য। বলো, ঢাকা অনুশীলন সমিতি, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রফুল্ল চাকি, পুলিন দাস, এস এন সান্যাল, যতীন্দ্রনাথ মুখার্জি। ঢাকা অনুশীলন সমিতি এটা প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর পুলিন বিহারী দাস বা পুলিন দাস।
অপশন বি কারেক্ট হয়ে যাবে। বলতো কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা জানি যে অনুশীলন সমিতি একটা বিপ্লবী সমিতি, যেটা গঠিত হয়েছিল কলকাতাতে, এবং সেটা প্রমথনাথ মিত্রর উদ্যোগে 1902 সালে। এরই একটা শাখা যদি আমরা দেখি, এরই কনসেপ্টে ঢাকায় প্রতিষ্ঠিত হচ্ছে, যেটা ঢাকা অনুশীলন সমিতি নামে পরিচিত, সেটা 1905 সালে। ঢাকাটা কত সালে? ঢাকাটা হচ্ছে 1905 সালে। আচ্ছা, 1902 সালে সতীশচন্দ্র বসু এবং পি মিত্র বা প্রমথনাথ মিত্রের উদ্যোগে এই অনুশীলন সমিতি গঠিত হয়েছিল। তো পরবর্তীতে দেখা যায় যে ঢাকার অনুশীলন সমিতি সেটা কিন্তু আরো প্রায় 1500টি এর ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় গঠিত হয়েছিল এবং খুব জনপ্রিয়তা অর্জন করে একটা বিপ্লবী দল হিসাবে। মানুষের দুধ দাঁতের সংখ্যা কয়টি? বলো। অর্থাৎ বাচ্চাদের, শিশুদের কথা এখানে বলা হচ্ছে। তো দুধ দাঁতের সংখ্যা কটি? 28টি, 29টি, 20টি, 32টি। নর্মাল থাকে 32টি দাঁত, তাই তো? তো এখানে অপশন সি বলা হচ্ছে দুধ দাঁতের সংখ্যা। দাঁতে থাকে এনামেল, যেটা হচ্ছে সব থেকে কঠিন পদার্থ মানব শরীরের মধ্যে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কোনটি খরিত হয়, অর্থাৎ কোন হরমোন খরিত হয়? এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা কোথায় থাকে? অগ্নাশয়ে থাকে। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে, মনে রাখতে হবে, বিটা কোষ, এটা থেকে ইনসুলিন খরিত হয়, যেটাকে বলা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, যেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। রক্তে শর্করা নিয়ন্ত্রণকারী হরমোন সেটা হচ্ছে ইনসুলিন। পাশাপাশি যে অপশনগুলো রয়েছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো ডিম্বাশয় থেকে নির্গত হয়। টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে নিঃসৃত হয় বা খরিত হয়। বলো, চোল বংশ, চোল বংশের সরকারি ভাষা কি ছিল? প্রথম রাজেন্দ্র চোল ছিল এই বংশের একজন উল্লেখযোগ্য রাজা। তো এই বংশের সরকারি ভাষা কি ছিল? সঠিক উত্তর হবে তামিল ভাষা। যদি বলা হয় তোমার সমসাময়িক আরো যে সমস্ত বংশ ছিল, যেমন গুপ্ত বংশ, গুপ্ত বংশের সরকারি ভাষা ছিল সংস্কৃত। তোমার সাতবাহন বংশ ছিল প্রাকৃত। পাশাপাশি আরো যদি পরে চলে আসে মধ্যযুগ, সুলতানি যুগ, মুঘল যুগ, ফার্সি ভাষা, ঠিক আছে, ইত্যাদি উল্লেখযোগ্য ছিল। ব্রজসূচি কে রচনা করেছেন? ব্রজসূচি এই যে গ্রন্থটি কে রচনা করেছেন? কৌটিল্য, অশ্বঘোষ, বসুমিত্র নাকি কাত্যায়ন? ব্রজসূচি এই যে গ্রন্থটি এটা রচনা করেছেন অশ্বঘোষ। বলতো বুদ্ধচরিত কে রচনা করেছেন? বুদ্ধচরিত, বুদ্ধচরিত এটি কে রচনা করেছেন? এটাও কিন্তু অশ্বঘোষ, এটাও কিন্তু অশ্বঘোষ রচিত। তাহলে ব্রজসূচি এটা অশ্বঘোষ রচিত, বুদ্ধচরিত এটা অশ্বঘোষ রচিত। তোমরা বলতে পারবে যে অশ্বঘোষ কোন রাজার সমসাময়িক ছিলেন বা তিনি কার রাজসভায় ছিলেন? অশ্বঘোষ তার রাজসভায় ছিল কনিষ্ক, কনিষ্কের রাজসভায় ছিল, ঠিক আছে। কৌটিল্য রচিত অর্থশাস্ত্র সেটা কোন যুগে? সেটা মৌর্য যুগে। বসুমিত্র সেও ছিল কনিষ্কের যুগে। বসুমিত্র বৌদ্ধ পণ্ডিত ছিলেন একজন। আচ্ছা, পাণিনি রচিত অষ্টাধ্যায়ী এটাতে নিম্নে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? পাণিনি রচিত অষ্টাধ্যায়ীতে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? তেলেগু ভাষার ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণ, হিন্দি ভাষার ব্যাকরণ নাকি কোনোটাই নয়? তাহলে এখানে একটা কমন জিনিস রয়েছে ব্যাকরণ। তাহলে এটা একটা কোনো না কোনো ভাষার ব্যাকরণ, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখবে। এবার তুমি বলো কোন ভাষা? সঠিক উত্তর সংস্কৃত একটা ব্যাকরণ। সংস্কৃত ভাষার ব্যাকরণ অষ্টাধ্যায়ীতে আলোচনা করা হয়েছে। অপশন বি এখানে সঠিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে দায়ভাগ। কিছু গ্রন্থের কথা পরপর বলছি।
দায়ভাগ গ্রন্থটি কার রচনা? ভবদেব ভট্ট, ভবভূতি, জিমুতবাহন, বল্লাল সেন। বলো। তো এখানে সঠিক উত্তর হবে জিমুতবাহন, অপশন সি। উত্তররামচরিত ভবভূতি রচিত জিমুতবাহন দায়ভাগ গ্রন্থটি রচনা করেছেন। পাশাপাশি বল্লাল সেন রচিত বেশ কিছু গ্রন্থ বা নাটক উল্লেখযোগ্য আছে। তার মধ্যে যদি বলো, গান সাগর। কি সাগর? গান সাগর। আর কি রয়েছে? অদ্ভুত সাগর, অদ্ভুত সাগর, প্রতিষ্ঠা সাগর, প্রতিষ্ঠা সাগর, আচার্য সাগর। সাগর বললে কোন দিকে যাবে? প্রতিষ্ঠা সাগর, উত্তর সাগর, এগুলো হচ্ছে বল্লাল সেন রচিত। বল্লাল চরিত রচনা করেছেন কে? সেটা কিন্তু আনন্দ ভট্ট। বল্লাল চরিত, তিনি সেন বংশের একজন উল্লেখযোগ্য রাজা ছিল বল্লাল সেন। তো বল্লাল চরিত রচনা করেছেন আনন্দ ভট্ট। ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নিম্নের কাকে বলা হয়? ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নিম্নের কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য, মহাপদ্মনন্দ, প্রথম কনিষ্ক অর্থাৎ কনিষ্ক, সমুদ্রগুপ্ত। ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? সঠিক উত্তর মনে রাখবে, চন্দ্রগুপ্ত মৌর্যকে। তার রাজ্য কাল যদি আমরা দেখি, তার যে টোটাল আয়তন তিনি দখল করেছিলেন বা তার সাম্রাজ্য কিন্তু অনেকটা বৃহৎ ছিল প্রাচীন যুগে এই সমস্ত রাজাদের মধ্যে। অর্থাৎ অপশনে চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তাকে বলা হচ্ছে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। প্রাচীন ভারতের মিল্টন কাকে বলা হয়? তো মিল্টন ছিলেন একজন কবি। তো সেই মিল্টন, তার সঙ্গে কম্পেয়ার বা তুলনা করা হচ্ছে কাকে? প্রাচীন ভারতের মিল্টন বলা হচ্ছে কাকে? সমুদ্রগুপ্ত, অশ্বঘোষ, কালিদাস, কৌটিল্য। তো এখানে মনে রাখবে অশ্বঘোষ, যার কথা বলা হচ্ছিল, বুদ্ধচরিত রচনা করেছেন, সেই অশ্বঘোষকে বলা হতো প্রাচীন ভারতের মিল্টন। ঠিক আছে। প্রাচীন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে। প্রাচীন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? এটা মনে রাখবে, এটা হচ্ছে কালিদাসকে বলা হয়। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। নেপোলিয়ান বলা হয়। কৌটিল্য, যিনি অর্থশাস্ত্র রচনা করেন, তাকে চাণক্য বলা হয়, বা তার নামও অনেকে বলেছেন চাণক্য। তো এখানে মনে রাখতে হবে, এই সমস্ত কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। পাশাপাশি দ্বিতীয় অশোক কাকে বলা হয়? সেটা কিন্তু কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক। নিম্নের কাকে দ্বিতীয় বুদ্ধ বলা হয়? বলো। হ্যালো। 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 চলো। আচ্ছা, দ্বিতীয় বুদ্ধ বলা হয় অতীশ দীপঙ্করকে। তাহলে দ্বিতীয় অশোক, কনিষ্ক। অতীশ দীপঙ্কর যে বৌদ্ধ পণ্ডিত ছিলেন, তাকে বলা হয় দ্বিতীয় বুদ্ধ। গৌতম বুদ্ধের সঙ্গে তাকে মেলানো হচ্ছে আর কি। বলো, ভর ইন্টু ত্বরণ এটা কি? তাহলে বেশ কিছু ইনফরমেশন পেলে তো নাকি? এগুলো নোট করে রাখবে, কাজে লাগবে। ভর ইন্টু ত্বরণ সহজ কোশ্চেন, বহুবার করেছি, তারপরেও দেখবে অনেকে ভুল করছে। ভরের সঙ্গে ত্বরণের গুণফলকে কি বলি? এটাকে বলা হয় ফোর্স বা বল। অর্থাৎ বল ইকুয়াল টু ভর তার সঙ্গে ত্বরণ গুণফল। এটা যদি সূত্র বলি,
বল এটাকে পি লেখা যেতে পারে ভর এম ইন্টু এফ, অর্থাৎ পি ইকুয়াল টু এম এফ। এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ভর ইন্টু ত্বরণের গুণফল, এটা হচ্ছে বল। তাহলে এখানে আমরা যদি দেখি, আচ্ছা যদি বলা হয় ভরের একক কেজি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানে কি বোঝাচ্ছে বলতো? এটা মানে বলাচ্ছে নিউটন। এতটা লেখার থেকে একটা লেখা যায় নিউটন। তো বলের এসআই একক কি? নিউটন। তাহলে নিউটন মানে কি? কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ নিউটন মানে হচ্ছে কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ডাইন মানে কি? ডাইন মানে হচ্ছে কেজির জায়গায় তুমি কি লিখবে? গ্রাম, মিটার জায়গায় সেন্টিমিটার, সেকেন্ড সেকেন্ড। আচ্ছা এবার আমি একটু জাস্ট তোমাদেরকে মেলাই, দেখো নিউটন এবং ডাইনের সম্পর্ক। 1 নিউটন ইকুয়াল 10⁵ ডাইন। অর্থাৎ এখানে আমরা যদি দেখি 1 কেজি মানে কত? 1 কেজি মানে 1000 গ্রাম। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে এখানে তুমি যদি দেখো ভালো করে, কেজি এবং মিটার, কেজি গ্রাম আর সেন্টিমিটার মিটার, এখানে তাহলে যেটা বলতে চাইছি 1 নিউটন সমান 10⁵ ডাইন কি করে হচ্ছে? তাহলে এখানে বসিয়ে দাও কেজি, 1 নিউটন মানে কত? 1 নিউটন মানে কেজি। আমি জাস্ট একটু দেখাচ্ছি, বিষয়গুলো আরো ভালো লাগবে। সবসময় তো এই কোশ্চেনগুলো করানো হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা লেভেলের পরে একটা জিনিসের উপর আরো কি আসছে সেগুলো একটু বুঝতে পারলে দেখবে ভালো লাগবে। তাহলে 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা 1 কেজি মানে 1000 গ্রাম ইন্টু 100 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার ধরো। তাহলে এটা থেকে কি পাচ্ছি? 3টে শূন্য আর 2টো শূন্য, 5খানা শূন্য, 10⁵। 10⁵ মানে 1-এর পরে 5খানা জিরো, 1-এর পরে 5খানা জিরো। তাহলে 10⁵ ইন্টু কি হচ্ছে? গ্রাম ইন্টু সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা মানেই তো কি বললাম? এটা মানেই বললাম ডাইন। ব্যাপারটা তাহলে প্রমাণ হলো? ব্যাপারটা বুঝতে পেরেছো? এই যে প্রথম এটা দিয়ে শুরু করলাম, এবার কিভাবে আসছে দেখিয়ে দিলাম। তাহলে নিউটনের সঙ্গে ডাইনের সম্পর্কটা এটাই, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। এটাই তো একক সিজিএস পদ্ধতি, এটা মানেই তো ডাইন। বুঝা গেল? ব্যাস, তাহলে কনসেপ্ট ক্লিয়ার। বলো এবার, বলো বল ইন্টু বেগ কে কি বলা হবে? এনএম জিএনএম এর একটা প্র্যাকটিস ক্লাস করেছিলাম, তো তোমরা তো দেখোইনি। এনএম জিএনএম মাঝখানে দুটো ডেমো ক্লাস দেওয়া হয়েছিল সায়েন্সের উপরে। তো দেখলাম এমনি যে ক্লাসগুলো দেখো, অনেকে দেখোইনি সায়েন্স বলে, এনএম জিএনএম হয়তো, বাট ওখানে যে সায়েন্স পড়ানো হয়েছিল, মানে প্রশ্নপত্র ওটাও 9-10 লেভেল, এটাও 9-10 লেভেল। অর্থাৎ যেগুলো ব্যাপার বুঝতে হবে, মানে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড সব একই। বলো বল ইন্টু বেগ এটাকে কি বলা হবে? বল ইন্টু বেগ কি বলা হবে? ক্ষমতা বলা হবে। কিভাবে আসতে একটু বলে দিচ্ছি, দেখো আমরা যদি বলি কার্য, কার্য মানে কি? কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, তাই তো? আচ্ছা কার্যকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, কার্যকে যদি টাইম দিয়ে ভাগ করি, আমরা কি পাবো বলতো? অর্থাৎ সময়ের সাপেক্ষে কার্যের হার, যেটাকে বলছি ক্ষমতা। তাহলে এখানে যদি কার্যকে সময় দিয়ে ভাগ করি, এটা মানেই তো কার্য, এটাকে সময় দিয়ে ভাগ করি। তাহলে এখান থেকে যদি একটু আলাদা করি, বল ইন্টু সরণ বাই সময়। আচ্ছা সরণ বাই সময় মানে কি? সরণ তাকে সময় দিয়ে ভাগ করলে পাবো ভেলোসিটি, বেগ। বল ইন্টু বেগ, মনে রাখতে হবে যে বেগ মানে হচ্ছে এটা,
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আচ্ছা, কার্য বাই সময় মানে কি? এটা মানেই তো ক্ষমতা। সময়ের সাপেক্ষে কার্য করার হারটাকে ক্ষমতা বলা হয়। অর্থাৎ ক্ষমতা ইকুয়াল টু, আমরা এখান থেকে কি বলতে পারছি? বল ইন্টু বেগ। তাহলে এই হচ্ছে ব্যাপার, খুব সহজ জিনিস, জাস্ট একটু মিলিয়ে মিলিয়ে পড়লে দেখবে ভালো লাগবে, মনে থাকবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে কার্য মানে বল ইন্টু সরণ, তার সঙ্গে আমরা এগুলো বুঝালাম। কার্যের একক কি? কার্যের একক কি বলতো? এগুলো পরীক্ষায় কিন্তু আসছে, একক থেকে কোশ্চেন আসে, দেখবে তাপের একক এসেছিল কদিন আগে, সিজিএস ক্যালোরি, এসআই জুল। কার্যের সিজিএস একক কি? কার্যের সিজিএস একক হচ্ছে আর্গ। আচ্ছা, কার্য এবং শক্তি এদের একক কিন্তু একই। শক্তির একক সিজিএস পদ্ধতিতে আর্গ, এসআই পদ্ধতিতে জুল। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে? জুল। আচ্ছা, ক্ষমতা, ক্ষমতার একক কি? ক্ষমতার একক তাহলে আর্ক পার সেকেন্ড, এটা হচ্ছে সিজিএস, এটাকে বলা হচ্ছে ওয়াট, এটাকে বলা হবে ওয়াট। আর্ক তাকে সেকেন্ড দিয়ে ভাগ করলে তুমি পাবে ক্ষমতা, ক্ষমতার একক ওয়াট। ক্ষমতার আরো ব্যবহারিক একক রয়েছে, হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, অনেক সময় একটু বললাম সায়েন্স থেকে, বিষয়টা ভালো লেগেছে হ্যাঁ কি না বলো? এত সময় যে নিলাম এইগুলো বোঝানোর জন্য, কাজে লাগবে, কারণ এই একই জিনিস তোমাকে মনে রাখতে হবে, এই জিনিসই ভুল করে আসে। তাপের সিজিএস একক ক্যালোরি, কতবার পড়ানো, তারপরেও কিছু কিছু ক্যান্ডিডেট কিন্তু ভুল করবে। বিষয়টা কি? বিষয়টা ভুলে গেছে, নাই হয়তো ভালো রিভিশন হয়নি, মাথায় নেই, আর গুলিয়ে গেছে। ওই জন্য এই যে সিলেবাস, এত সিলেবাস আবার রিভিশন করতে হবে। তার মানে কেমন পড়তে হবে বুঝতে পারছো? টোটালটা তোমাকে পড়তে তো হবে এবং মনে রাখতে হবে। মনে থাকবে, কোনো চিন্তা নেই, স্টেপ বাই স্টেপ এইভাবে যদি পড়া হয় কিন্তু মনে থাকবে। গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? তাহলে এখানে আর একটা কোশ্চেন হয় যে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? দেখো, লিও টলস্টয়, কিংডম অফ গড, ঈশ্বরের রাজ্য, বিভিন্ন বই, জন রাস্কিনের আনটু দ্য লাস্ট, শেষ পর্যন্ত, এই সমস্ত বই থেকে গান্ধীজি অনুপ্রাণিত হন এবং আধ্যাত্মিক চিন্তা ভাবনা তার মধ্যে ডেভেলপ হয়। তো আধ্যাত্মিক গুরু বলা হচ্ছে লিও টলস্টয়কে। এবং যদি রাজনৈতিক ক্ষেত্রে বলি, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিল? রাজনৈতিক গুরু ছিল গোপাল কৃষ্ণ গোখলে। তো এই জায়গা থেকে কিন্তু দুটো কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিলাম। গান্ধীজির আধ্যাত্মিক গুরু ছিল লিও টলস্টয়, এবং আধ্যাত্মিক গুরুর পাশাপাশি রাজনৈতিক গুরু যদি দেখি গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজি থেকে আরো একটা দুটো কোশ্চেন আমি করাবো। কাইজার ই হিন্দ উপাধি পেয়েছিল কিনা? একটা স্বর্ণপদক গান্ধীজিকে ইংরেজরা দিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, ভারতীয়রা হেল্প করেছিল, সেই মানে তার জন্য গান্ধীজি সুপারিশ করেছিল সৈন্য পাঠানোর জন্য, সাহায্য করার জন্য, তাকে কাইজার ই হিন্দ স্বর্ণপদক দেওয়া হয়। তো যাই হোক, তো সেটা তিনি আবার ফিরিয়ে দিচ্ছেন। খিলাফত আন্দোলন পাশাপাশি অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে 1920 সালে সেই স্বর্ণপদক রিটার্ন করে দিচ্ছেন ইংরেজদের প্রতিবাদ স্বরূপ। ওকে, 1 নাম্বার বিষয় এটা। আরেকটা প্রশ্ন হচ্ছে, গান্ধীজির নাইটহুড উপাধি এটাও ত্যাগ করে। নাইটহুড উপাধি তাকেও দেওয়া হয়েছিল। নাইটহুড উপাধি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয়েছিল, তিনি ত্যাগ করেছিলেন 1919 সালে। গান্ধীজি নাইটহুড উপাধি কবে ত্যাগ করেন? তিনিও ওই রাওলাট আইন হওয়ার পর, রাওলাট আন্দোলন হয়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এই সমস্ত ঘটনা ছিল, সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তিনিও নাইটহুড উপাধি পরিত্যাগ করেছিলেন 1919 সালে। আগের যেটা বললাম, কাইজার ই হিন্দ স্বর্ণপদক, এটা 1920 সালে, এবং নাইটহুড উপাধি 1919 সালে, আগের বছর। মনে থাকবে? চল, 3 কাঠিয়া ব্যবস্থা, 3 কাঠিয়া ব্যবস্থা নিম্নের কোন ক্ষেত্রে প্রচলিত ছিল? 3 কাঠিয়া ব্যবস্থা
এটি প্রচলিত ছিল নীল চাষের ক্ষেত্রে, অর্থাৎ বিঘা প্রতি 3 কাঠা। আমরা জানি 20 কাঠায় 1 বিঘা, বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গল হিসেবে যদি দেখি 20 কাঠায় 1 বিঘা, তো বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করতে বাধ্য করা হতো ভারতীয় চাষিদের। বিহারের চম্পারণ সত্যাগ্রহ তো এটা নিয়ে হয়েছিল, ঠিক আছে। এই নীল চাষ, এই যে প্রথা 3 কাঠা করতেই হবে মাস্ট, এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল 1917 সালে বিহারের চম্পারণ সত্যাগ্রহ। 3 কাঠিয়া আইন তারপর আসছে, এবং নীল চাষ সংক্রান্ত আইন কিন্তু তখনও আসছে, এবং এই 3 কাঠিয়া ব্যবস্থা উঠে যায় তারপর। আচ্ছা, প্রত্যেকে জেনে রাখো আমাদের নতুন ফাউন্ডেশন ব্যাচ এসছে, ডব্লিউবিপি ফাউন্ডেশন ব্যাচ এসছে, যেটা শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে ক্লাস, কিন্তু ভর্তি হয়ে যাও আগে, তাহলে আমরা ক্লাসটা, অনেকে কি হয় যে একটু দেরি করে ফেলে, বাট আমি বলবো না, ভর্তিটা হয়ে থাকো, ক্লাস তো হচ্ছে দেখছো, এবং ওই সময় থেকে একদম কম্প্যাক্ট ক্লাস চলবে, ঠিক আছে। তো আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, প্রয়োজনে ফোন করতে পারবে সকাল 10টা থেকে 7টার মধ্যে, এবং টিডব্লিউএস একাডেমি অ্যাপে কিন্তু ক্লাসটা হবে, আমাদের প্লে স্টোরে যাবে, টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করবে, এবং সেখানে পারচেস করতে হবে তোমার পেড কোর্স ডব্লিউবিপি কেপি ফাউন্ডেশন, ওটাও কিন্তু একসাথে হয়ে যাবে, অসুবিধা নেই। চলো, পরবর্তী কোশ্চেন হচ্ছে তিতুমির। একটু ইতিহাস থেকে আজকে বেশি কোশ্চেন হলো। তিতুমির কোন বিদ্রোহের একজন নেতা ছিলেন? ইতিহাস থেকে কিন্তু বহু প্রশ্ন আসে। ইতিহাস কিন্তু একটা বিশাল মেজর জায়গা মানে চাকরি পরীক্ষার ক্ষেত্রে। এবার কিছু রিলেটেড জিনিস থাকে, যেটা ইতিহাসে রয়েছে, ভূগোলে রয়েছে, আবার এমন থাকে কিছু ভূগোলে রয়েছে, কিছু অর্থনীতিতে রয়েছে, তো কানেকশন থাকে। ওকে, তিতুমির ওয়াহাবি আন্দোলনের নেতা ছিল। তিতুমির বারাসাত বিদ্রোহের, সেটাই ওয়াহাবি আন্দোলন, 1831 সালে বারাসাত বিদ্রোহ তোমরা জানো। এবং তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী। মীর নিসার আলী। তিতুমির নামকরণ হওয়ার পিছনে একটা গল্প আছে। তো ছোটবেলায় তার ঘন ঘন জ্বর আসতো। জ্বর আসার ফলে সেই সময় বিভিন্ন হয় না, গাছের পাতার রস, তেতো রস খাওয়াতো। তো তেতো রস এরকম ঘন ঘন আসার ফলে তাকে এরকম ঘন ঘন খাওয়ানো হতো। তো সেই জন্য তাকে তেতো মিয়া বলা হতো, তেতো মিয়া, ঠিক আছে। তেতো মিয়া থেকে তিতুমির হয়ে গেছে, এরকম কিন্তু একটা গল্প আছে। সেন্ট্রোজোম থাকে কোন কোষে? উদ্ভিদ কোষ, আদর্শ, আদি কোষ, প্রাণী কোষ। সেন্ট্রোজোম থাকে, এটা কোন কোষে? প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে থাকে না। শরীরের সংস্পর্শে স্প্রিট শীতল অনুভূতি দেয়, এর কারণ কি? শরীরের সংস্পর্শে আসলে স্প্রিট শীতল অনুভূতি দেয়, এর কারণ হচ্ছে এটি অত্যন্ত উদ্বায়ী, যেটা উদ্বায়ী অর্থাৎ উবে যায় এবং শরীর থেকে লিঙ্কতাপটা সংগ্রহ করে, যার ফলে ওই অংশটা তোমার শীতল অনুভূতি দেবে। কতগুলো ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে? 1969 সালে আমরা যদি দেখি, তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, এবং সেই সময় চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাকালীন 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল। বলো, গত দিনের হোমওয়ার্ক ছিল এটা। অ্যালুমিনিয়ামের প্রধান নাগরিক হলো কি? সঠিক উত্তর বক্সাইট, অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বিশ্বে কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? এটা তোমরা হোমওয়ার্ক করবে। এখানে আজকের ক্লাস আমি এন্ড করব। 26 কোশ্চেন করানো হলো, এবং তার সঙ্গে আরো ডিফারেন্ট অনেক আলোচনা করেছি, যেগুলো তোমাদের পরীক্ষা কিন্তু কাজে লাগবে। ওকে, তো আমাদের ইউটিউবে দ্য ওয়ে অফ সলিউশন এবং টিডব্লিউএস একাডেমি দুটো চ্যানেল মিলিয়ে টোটাল ক্লাসগুলো করানো হচ্ছে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশন অল করে রাখবে। পাশাপাশি আমাদের পেড কোর্স, যেটা আরো সুন্দরভাবে গুছিয়ে একদম শুরু থেকে ফাউন্ডেশন ব্যাচ পাচ্ছ। আগামী মাস থেকে ব্যাচ ক্লাস শুরু হবে, এবং ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। যারা ভর্তি হওয়ার, আমি বলবো প্রথম 3 দিন অফার রয়েছে 70% অফ, এতেই ভর্তি হয়ে যাও। তারপর 60%, তারপর 65 থেকে 60, এরকম আপ ডাউন আছে, ঠিক আছে। যদি নেওয়ার হয় দ্রুত নাও, ঠিক আছে, তোমার টাকা নষ্ট হবে না। অনেকে ভাববে যে কি যে হবে না, দেখতে পারো আমাদের প্রচুর ক্লাস রয়েছে, সবার ক্লাস রয়েছে, দেখে নাও, কোনো অসুবিধা নেই। এবং যা করানো হচ্ছে, রিসেন্ট তুমি পরীক্ষা যদি দেখো, কোশ্চেন সব প্রায় কমন এসছে। যাই হোক, আমরা যেভাবে পড়াচ্ছি নিশ্চয়ই তোমাদের, আশা করি কেউ আমাদের অবজেকশন নেই এই পর্যন্ত। যে পরিমাণ ফ্রি ক্লাস ইউটিউবে আছে,
মনে হয় না আর কোনো চ্যানেলে ইস্ট বেঙ্গলে আছে। ঠিক আছে, এমনি এমনি তো হয় না ব্যাপারটা। তো ভরসা রেখেছে অনেকে, তুমিও রাখতে পারো, নিশ্চয়ই সফল হবে। ঠিক আছে, অনেক কথা বললাম। সেশনটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে। ওকে, চলো টাটা, বাই।